আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশবাসী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমার দ্বিতীয় পর্ব। আমার দ্বিতীয় পর্বের বিষয়টি হচ্ছে দণ্ডহীন খুন মানে একটি ব্যর্থ রাষ্ট্র, সেটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই হোক। অর্থাৎ যদি বিচার না থাকে তাহলে অবশ্যই রাষ্ট্র ভেঙে পড়ে। তাই আমি প্রিয় দেশবাসীকে বলবো এবং প্রিয় দেশবাসীর ভাই ও বোনেরা এবং প্রত্যেকটি সেক্টরের ভাই ও বোনেরা, আজ আমি কোনো দলের কথা বলতে আসিনি। আমি কথা বলতে এসেছি জীবনের নিরাপত্তা নিয়ে, একটি রাষ্ট্রের নিরাপত্তা নিয়ে। আমি কথা বলতে এসেছি একটি রাষ্ট্রকে কিভাবে আমার দেশের দণ্ডহীন থেকে দণ্ডবিধি আইন প্রয়োগ করে কিভাবে আমাদের বিচার ব্যবস্থা সাজানো যায় সেই বিষয় নিয়ে আলোচনা করার জন্য। এটা সাধারণত সর্ববিষয়েই সত্য, ন্যায়পরায়ণ এবং ইনসাফ দিয়েই শুরু হয়। তাই আপনাদেরকে আমি প্রথমেই বলবো যে বর্তমান বাংলাদেশের সমসাময়িক বিষয় নিয়ে আজ আপনি যদি লক্ষ্য করি, বিভিন্ন ব্যক্তিবর্গ বিভিন্ন উদাহরণ দিতেছেন। কেউ 111-এর উদাহরণ দিতেছেন, কেউ আরো ভিন্ন উদাহরণ দিতেছেন, কেউ আরো বিভিন্ন কিছু। যাই এই বিষয়ে আমি যাব না। তাই আপনাদেরকে এই কথাই বলতে চাই, আসলে যে কোনো দেশেই হত্যার বিচার যদি না হয়, এই দেশে কখনো হত্যা বন্ধ হবে না, সেটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই হোক। তাই আমরা বারবার বলি যে দেশে আইন শৃঙ্খলা নেই, মানুষ নিরাপদ না, গুম খুন হত্যা বেড়েই চলছে, হত্যাকারীরা ভয় পায় না। হত্যাকারীরা ভয় পায় না কেন? আজ আমার আপনার দেশের সর্ববিষয়ে দুর্বল বলেই আজ হত্যাকারীরা পার পেয়েছে। কিন্তু প্রশ্নটাই হলো, হত্যাকারীরা ভয় পায় না কেন? কারণ কি জানেন? এই হত্যাকারীরা ভয় পায় না এই জন্যই, তারা জানে যে বিচার হবে না, সেই জন্যই হত্যাকারীরা ভয় পায় না। তাই আমাদের দেশটাই আজ ব্যর্থ রাষ্ট্র আজ আমার দেশ। তাই ইতিহাস থেকে আমাদের শিক্ষা নেওয়া প্রয়োজন। আজ আমাদের দেশে যদি, যেখানে হত্যার বিচার বর্তমানে হচ্ছে না, যেখানে খুন হত্যা ধর্ষণ রাহাজানি সর্ববিষয়ী সয়লাভ অপরাধ রাষ্ট্রে পরিণত হয়েছে, আর যেখানে বিচার হয়েছে সেখানেই মানুষ নিরাপদ হয়েছে, আমরা আদৌ পর্যন্ত ইতিহাস থেকে এই শিক্ষাটা পেলাম না। তাই আপনি সর্বদেশের সর্বরাষ্ট্র সর্ব অঙ্গমহল সর্বগুণীজনেরা এই কথাই বলে থাকেন যে শান্তি আসে একটা ন্যায় বিচার থেকে। যদি একটা দেশে ন্যায় বিচার না থাকে তাহলে কশ্চিনকালেও শান্তি আসবে না। তাই আসুন আপনি কিভাবে আমাদের দেশকে ডেভেলপ করতে পারি সেই বিষয়ে আপনার চিন্তা করতে হবে। আর যদি একটা দেশের খুনি এইরকম পার পায়, খুনি জানে যে বিচার হবে না, তাই তো সে হত্যা করেছে অতীতের ফ্যাসিজমের আমলে 2009-এর পিলখানা হত্যা থেকে 2025 সালের শরীফ উসমান হাদি ভাই পর্যন্ত। কারণ খুনিরা জানে যে বিচার হবে না, এই জন্যই হত্যা করেছে। তাই আজ আমার দেশ কি? আজ আপনি আমার দেশ থেকে কি বেনিফিট পাচ্ছি? বর্তমান রাষ্ট্র থেকে আজ আপনি বিভিন্ন অঙ্গ সংগঠন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গরাও বলে থাকে যে বর্তমানে নাকি সংস্কার এবং বিচার চলতেছে। ভাই, সংস্কার বিচার কি হচ্ছে? সংস্কার বিচার আমাকে বলেন, আজ কি সংস্কার হয়েছে আর কি বিচারই হয়েছে? সেটার উত্তর তো বর্তমান রাষ্ট্র দিতেই পারবে না। তাই আমি বলবো, একটি দেশে যখন সময় খুনের বিচার হবে, প্রতিটা
হত্যার বিচার হবে সেই দেশ তখন সময় দেখবেন ডেভেলপ হচ্ছে। সেই দেশে তখন সময় খুনিরা কোনো কিছু করতে হলেও ভয় পাবে। তাহলে আপনাদেরকে সর্ববিষয়েই বলতে চাই, আপনারা খুনিদের বিচার করুন খুব শীঘ্রই। যদি খুনিদের বিচার করেন তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশ একটি বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবে। আজ আমাদের দেশের নাম ডাকনাম লজ্জা কিংবা দেশের নাম লাশ হতো না। আজ আমরা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে মানুষ প্রশ্ন করছে, প্রতিটা মানুষ প্রশ্ন করছে, আজ আমি আপনি কি বাঁচব? সেটা সবার মধ্যে প্রশ্ন যে আজ কিংবা আগামীকাল আমার আপনার উপরে যে কি হবে সেটা নিয়েই আমি আপনি বারবার নিজেকে প্রশ্ন করছি। কি জন্য প্রশ্ন করছি? আজ আমার দেশের বর্তমান অবকাঠামো এইরকম। তাই যেহেতু আজ আমার আপনার দেশে আমি আপনি নিরাপদ না, আমার দেশের সর্ববিষয়ে ইতিহাসের আমি গতকালকে কয়েকটা দেশের উদাহরণ দিয়েছি, তারা কিভাবে ভেঙে দিয়েছে। বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন সহ আরও ফরাসি, এছাড়াও জার্মানি সহ আরও বিভিন্ন দেশের উদাহরণ দিয়েছি। আজ আমি এই দেশের উদাহরণ না দিয়ে আজ আমি আরও কয়েকটি দেশের ভিন্ন দেশের উদাহরণ দিতে চাই। তাই আমি আপনার সন্তান আজ কি নিরাপদ? নিরাপদ নয়। এই বইয়েই তো কোনো সভ্য রাষ্ট্রে আজ কোনো সভ্য রাষ্ট্র জন্মাচ্ছে না, সভ্য রাষ্ট্র থেকে সভ্য ব্যক্তিও জন্মাচ্ছে না। তাই হত্যার বিচার যদি হত্যাই হয়, হত্যার বিচার রাষ্ট্রের যদি প্রতিশোধ হয়, তাহলে হত্যার বিচার হবে রাষ্ট্রের আত্মরক্ষা। আর যদি হত্যার বিচার না হয় তাহলে একটি রাষ্ট্র লীলা খেলার মধ্যে এই ধরনের বিভিন্ন দেশ আমাদের দেশে সুযোগ নেওয়ার জন্য আসবে। সেটা হত্যার মাধ্যমেই হোক। আপনারা অতীতেই দেখেছেন, বিশেষ করে আমি এক্সাম্পল দিতে গিয়ে যদি ভারতের কথা বলি, এই পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে 2025 সালে হত্যাকাণ্ড পর্যন্ত ভারতীয় এজেন্টরা বর্তমান রাষ্ট্র কাঠামো এবং বিভিন্ন আইন শৃঙ্খলা সশস্ত্র বাহিনী এবং বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থারা জড়িত, সেটা আপনারা অবশ্যই জানেন। তাই আজ যদি একজন খুনি ছাড় পায়, কাল সে আরো 10 জনকে হত্যা করতে সে সাহস পাবে। তাই আমি আপনাদেরকে বলতে চাই, শান্তি যদি আজ আমি আপনি চাই তাহলে অবশ্যই আমি আপনি সততা, ইনসাফ এবং ন্যায়পরায়ণতা আমাদের দেখতে হবে। আমাদেরকে হাত শক্তভাবে মুষ্টিবদ্ধভাবে ধরতে হবে, যাতে আমাদের এই হাতটা কোনো বাতিল রাষ্ট্র, কোনো আমাদের রাষ্ট্রকে যে বা যারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চাচ্ছে, এই আমাদের হাতটা এমনভাবে সত্য, ন্যায়পরায়ণ এবং ইনসাফের ভিত্তিতে আমরা যদি সর্বসময় আমাদের সৎ সাহস নিয়ে আমরা এগিয়ে যাই, তাহলে অবশ্যই একটি রাষ্ট্রে যদি বিচার আজ না হয় তাহলে অবশ্যই আমাদের বয়ে, আমাদের এই সততার বয়ে অবশ্যই একটি রাষ্ট্র বিচার করতে বাধ্য হবে। সেটা শুধু বাংলাদেশের ক্ষেত্রে নয়, সেটা পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই হোক। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা বর্তমান বিভিন্ন রাজনৈতিক দলকে বলবো, আপনারা ক্ষমতা দেখাবেন না, ক্ষমতার অপব্যবহার করবেন না, না হয় আপনাদেরও এই অবস্থা হবে। শুধু আপনারা ন্যায় দেখুন। যদি আজ আমি আপনি সর্বসময় ন্যায়ের কথা ভাবি, একটি দেশকে ন্যায়পরায়ণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই, এই দেশ তখন সময় কারো একা থাকবে না, সেই দেশ সকল নাগরিকের থাকবে। আমি আপনি সবাই সর্বসময় সর্ব জায়গায় মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে, মহান রাব্বুল আলামিনের এই আমাদের দেশকে নিরাপদ রাখবেন। যেহেতু আমাদের দেশে তখনকার সময়ে এই ধরনের অনৈতিক অকার্যকলাপ, এই ধরনের হত্যা, রাহাজানি, খুন, ধর্ষণ থাকবে না। তখন অবশ্যই মহান রাব্বুল আলামিনের সাহায্য আমাদের কাছে আসবে। সেটা আমাদের পবিত্র কুরআনুল কারীম আমাদেরকে সাক্ষী দেয়। শুধু একটি দেশ শুধু কারো একা নয়। আবারও বলছি আপনাদেরকে, আপনারা রাজনৈতিক দলেরও একা নয়। আপনারা এই দেশকে অবশ্যই সামনে এগিয়ে নিতে হলে আমি আপনি অবশ্যই যে কোনো হত্যাই হোক
হত্যার বিচার আমি আপনি আমাদের দেশে হত্যার বিচার আইন এবং আইনকে প্রয়োগ করতে হবে। আমার আপনার দ্বারা আজ প্রয়োগ করা সম্ভব যদি আজ আমি আপনি অবশ্যই সর্বসময় এই কাজে লাগাই। হত্যার বিচার না হলে এই দেশ কখনো নিরাপদ হবে না। বাংলাদেশ ও বিচারহীনতার বর্তমান বাস্তবতা বাংলাদেশের সবচেয়ে সমস্যা একটাই নয়, এই বাংলাদেশের আরো বিভিন্ন সমস্যা রয়েছে। এই সমস্যার মধ্যে রয়েছে বিচারহীনতা, এই সমস্যার মধ্যে রয়েছে রাজনৈতিক হত্যা, এই সমস্যাগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন গুম, খুন, ক্রসফায়ার, সাংবাদিক সহ আরো বিভিন্ন কিছু অকার্যকলাপ। তাই আমাদের দেশে এই ধরনের বিরোধ মত দমন যদি থাকে তাহলে আজ আমাদের দেশ কোথায় যাবে ভাই? তাহলে আমি আপনাদেরকে বলবো, অধিকাংশ ক্ষেত্রে বিচার হয়নি। কেন বিচার হয়নি? ইতিহাস কি বলে? যেই রাষ্ট্রগুলো খুনিকে রাজনৈতিক ছায়া দিয়েছে, অপরাধীকে আপনাদের লোক বলেছে, বিচারের বদলে আপোষ করেছে, সেই জন্যই তো বর্তমান বিভিন্ন দেশের এমনকি বাংলাদেশের একই অবস্থা। সেই রাষ্ট্রগুলোই তো হত্যা কমেনি, বরঞ্চ হত্যা বেড়েছে। বাংলাদেশের বাস্তব প্রশ্ন আপনারা দেখতে পাচ্ছেন। আজ একজন খুনি যখন দেখে মামলা ঝুলে থাকে, সাক্ষী তখন নিজেই ভয় পায় যে কিভাবে আজ আমি আপনি সাক্ষী দিব। সাক্ষী যেহেতু ভয় পায়, কেন ভয় পায়? বিচার হয় না বলেই তো আজ সাক্ষীও ভয় পায়। তখন সে বুঝে এই বর্তমান দেশের অবকাঠামো। তাহলে এই দেশ খুন করে পার পাওয়া যায় বললেই চলে। এই বার্তাটা সবচেয়ে ভয়ঙ্কর কথা। আজ আমার আপনার দেশে যদি খুন করে পার পেয়ে যায় তাহলে আজ আমার আপনার দেশে কিভাবে আমি আপনি স্বাধীন বলবো? কিভাবে আজ আমি আপনি স্বাধীনভাবে চলাফেরা করব? ইসলাম এবং নৈতিকতার ভিত্তিতে যদি আপনারা দেখেন তাহলে আমি একটু আগেও বলেছি, পবিত্র কুরআনেই বলা হয়েছে যে বিচার ব্যবস্থার কথা, হত্যার বদলে হত্যার বিধানের কথা রয়েছে সূরা বাকারার মধ্যে। তাহলে আজ আমি আপনি যদি আমার দেশে অন্ততপক্ষে এই বিষয়গুলা যদি সততা, ন্যায়পরায়ণতা এবং ইনসাফ আমরা যদি কায়েম করতে চাই, কুরআন, সহিহ সুন্নাহ এবং তার ভিত্তিতে আমি আপনি সততা, ন্যায়পরায়ণতা এবং ইনসাফের ভিত্তিতে আমি আপনি কাজ করতে হবে। বাংলাদেশের জন্য একটাই পথ, এছাড়া কোনো পথ নেই। এখন বলবেন সেই পথটা কি? খুনির বিচার নিশ্চিত করা। যদি খুনির বিচার কশ্চিনকালেও যদি নিশ্চিত না হয়, সামনে হয়তোবা ফেব্রুয়ারির 12 তারিখ যদি নির্বাচন হয়ও তাহলে যে কোনো একটা দল হয়তো বা ক্ষমতায় যাবে, কিংবা অনেকেই বলতেছে 111 হবে, আরো বিভিন্ন কিছু অনেকেই বলতেছে। কিন্তু এই বিচার যদি না হয় সেটা যে কোনো দলই ক্ষমতায় যাক, অথবা 111 এর মাধ্যমে বা বাংলাদেশ সেনাবাহিনীও যদি ক্ষমতা যায়, কিন্তু যদি বিচার না করে তাহলে অবশ্যই কশ্চিনকালেও ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। কারণ এই বিষয়গুলো আপনারা অতীতের ইতিহাস কিংবা বর্তমান বাস্তবতায় আপনারা স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিচার ব্যবস্থার কারণে একটি দেশ সর্বসময় ভেঙে পড়ে। আপনারা অতীতের ইতিহাস দেখুন, সুবিয়ান সভ্যতা দেখুন, ফরাসি সভ্যতা দেখুন, জার্মান সভ্যতা দেখুন, প্রতিটা দেশের প্রতিটা সেক্টরে, এমনকি আপনার কি আচ্ছা যাই হোক, আরো কয়েকটি দেশের কথা আমি বলতে চাচ্ছিলাম। তাই আপনাদেরকে একথাই বলছি যে এটাই শান্তির একমাত্র রাস্তা। যদি আমাদের দেশে আমি আপনি সর্বসময় সততা, ন্যায়পরায়ণতার ভিত্তিতে একটি রাষ্ট্রকে সর্বসময় ইউনিটির মাধ্যমে, একতার মাধ্যমে, সততা, ন্যায়পরায়ণতা এবং ইনসাফের ভিত্তিতে যদি আমি আপনি হাতটা শক্ত ঐক্যবদ্ধভাবে যদি আমরা খুনির বিচার চাই, আমরা সবাই, সেটা রাজনৈতিক দলের মাধ্যমেই হোক, সামাজিক দলের মাধ্যমেই হোক, কিংবা যে কোনো কিছুর মাধ্যমেই হোক, আমরা সবাই যদি চাই যে আমাদের দেশে বিচার হোক তাহলে অবশ্যই সম্ভব। আমরা বিচার চাই না বলেই তো এখন বলবেন কেন চাই না, কেন চাই না? এটার যদি এক্সাম্পল দিতেই হয় তাহলে 2009 সালে যে 25-26 ফেব্রুয়ারি পিলখানা হত্যাকাণ্ড
আওয়ামী এবং যে সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান ছিল এবং ভারতীয় রয়ের এজেন্টরা মিলে যে হত্যাকাণ্ড চালিয়েছিল 5771-72 জনকে হত্যা করেছিল, এই বিচার ব্যবস্থা আওয়ামী ফ্যাসিবাদী সরকার বিচার করে নাই বলেই তো তারা টিকেনি। যদি বিচার ঠিকই করত, এখন বলবেন হয়তোবা তখন সময় পিলখানা হত্যাকাণ্ডের সময় আওয়ামী ফ্যাসিবাদী সরকারই তো ক্ষমতায় ছিল, তাহলে কিভাবে বিচার করবে? বিচার এই রাষ্ট্রের কথা বলতেছি, এই অন্তর্বর্তীকালীন সরকার যদি এই পিলখানা হত্যাকাণ্ড যদি প্রথম শুরু করত, তাহলে পৃথিবীর ইতিহাসে আমার মনে হয় না বাংলাদেশে যে পিলখানা 57 জন অফিসার কিন্তু অতীতের ইতিহাসে, অর্থাৎ ইতিহাস যদি বলতেই হয়, সক্রেটিস বলেন, আব্রাহাম লিঙ্কন বলেন, এরপর আপনার প্লেটো বলেন, এদের আমল থেকে আজ পর্যন্ত ইতিহাসে কখনো এই 57 জন অফিসার কোনো বিদ্রোহের মাধ্যমে কোনো কিছুতেই 57 জন অফিসার হত্যা করা হয়নি। কিন্তু বাংলাদেশে আজ এই একটা অবস্থা, অথচ অন্তর্বর্তীকালীন সরকার শুধু বলতেছে বিচার সংস্কার, কিন্তু আজ আমি আপনি সুষ্ঠু বিচার পাচ্ছি না। আজ আমার ভাইকে ইন্ডিয়ার বিরুদ্ধে, পশ্চিমার বিরুদ্ধে, এছাড়া বিভিন্ন দেশের যে কোনো দেশের বিরুদ্ধে আমরা সততা, ন্যায়পরায়ণতা এবং ইনসাফের ভিত্তিতে যখন যে কোনো কথাই বলি, তখন আমার আপনার উপরে অ্যাটাক চলে আসে। তাহলে এই দেশ কেন স্বাধীন? এই দেশ কি আজ জবাব দিতে পারবে? এই রাষ্ট্র কি জবাব দিতে পারবে? কশিন কালেও তো নয়। তাই আমি রাষ্ট্রকে সতর্ক ভাষায় বলতে চাই, এমনকি রাজনৈতিক অঙ্গ সংগঠন এবং সামাজিক অঙ্গ সংগঠন এবং যে বা যারা সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এছাড়াও আমার মতো সাধারণ নাগরিক সবাই ঐক্যবদ্ধ হন। বাংলাদেশকে এই সততা, ন্যায়পরায়ণতা এবং ইনসাফের ভিত্তিতে, অন্ততপক্ষে যাতে সত্যতার ভিত্তিতে এই বিচার ফায়সালা সর্বপ্রথম হয়, না হলে একটি রাষ্ট্র কশিনকালেও টিকে থাকা সম্ভব নয়। আপনারা অন্তর্বর্তীকালীন সরকার যে কোনো কিছু আপনাদের মোটিভও থাকতে পারে, কিন্তু আপনারা বেশি দিন টিকবে না। আপনারা বিভিন্ন উপদেষ্টারা জড়িত বিভিন্ন কিছুতে, তাই তো আজ জাতি আপনাদেরকে তুতু নিক্ষেপ করতেছে। সেগুলা জাতি অবশ্যই জানে। অনেকে বিভিন্ন যারা অতীতের বিভিন্ন ফেসিবাদী কাঠামোর সাথে জড়িত ছিল, তারা সুশীল মার্কা বক্তব্য দিচ্ছে, তাদের কথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাপোর্ট দিচ্ছে। আপনি আইটিভির দিকে তাকান না, আপনি ইকবাল করিম ভুইয়ার দিকে তাকান না, দেখেন না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা কি বলতেছে, তাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে। অথচ এই পিলখানা হত্যাকাণ্ড এবং 2024 সালে, দুঃখিত 2014 সালে দিনের ভোট রাতে করেছিল ইকবাল করিম ভুইয়া। আপনি কাদের সাথে কার তুলনা করতেছেন? এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনি কিভাবে আপনি একটা সুষ্ঠু রাষ্ট্র বলবেন? কথার জবাব তো ভাই দিতে পারবেন না। তাহলে আজ আমি আপনি কোথায়? আজ আমার আপনার রাষ্ট্র? আজ আমি আপনি এই রাষ্ট্র থেকেও কি আদৌ পর্যন্ত সুষ্ঠু বিচার পেয়েছি? এখন পর্যন্ত ভাই সুষ্ঠু বিচার তো পাইনি। তাই এটাই একমাত্র শান্তির পথ। দেশ চালাতে উন্নয়ন লাগে, এই উন্নয়নের প্রথম মাপকাঠি হচ্ছে বিচার ব্যবস্থা। কিন্তু দেশ বাঁচাতে বিচার ব্যবস্থা যদি সঠিক না হয়, তাহলে কশিন কালেও আমাদেরও টিকে থাকা সম্ভব নয়। তাই অবশ্যই শান্তি চাইলে অবশ্যই বিচার করুন। বিচার না করলে কখনো শান্তি আসবে না। তাই আপনাদেরকে আবারও বলবো যে হত্যার বিচার যদি না হয়, তাহলে এই দেশে কেউ কশিনকালেও নিরাপদে থাকবে না। সেটা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসই হন কিংবা আমার মতো সাধারণ নাগরিকই হন। তাই আমি আবারও বলবো, আমাদের দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সকল উপদেষ্টা মণ্ডলী এবং বর্তমান বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ, এছাড়াও বিভিন্ন সামাজিক, এছাড়াও সশস্ত্র বাহিনী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, এছাড়াও আরও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, আমলা, বিভিন্ন অবসরপ্রাপ্ত বিচারক, সবাইকে আমি ক্ষুধার্ত আহ্বান জানাবো, আমরা সবাই চাইব ইউনিটির ভিত্তিতে একটি রাষ্ট্রকে কিভাবে এগিয়ে নেওয়া যায়। রাষ্ট্র যদি তখন সময় আমাদেরকে বাধাও দেয়, অবশ্যই আমি আপনি সেই বাধা প্রতিহত করতে সম্ভব। যদি আজ আমার আপনাদের সামনে যদি সৎ সাহস থাকে, তাহলে অবশ্যই আজ আমার আপনার যে কোনো কিছুতেই অবশ্যই আজ আমি আপনি সত্যের পথে দাঁড়াতে পারবো। তাহলে এই
বিষয়ের ভিত্তিতে যদি আজ আমি আপনি ইতিহাসের দিকে তাকাই, তাহলে ইতিহাসের রোম সভ্যতা সম্পর্কে অনেকের ধারণা রয়েছে। অতীতের রোম সভ্যতা ছিল, কিন্তু এই রোম সভ্যতাও কিন্তু ধ্বংস হয়েছিল। এই ভিয়েতনাম এবং সোভিয়েত ইউনিয়ন যেভাবে ধ্বংস হয়েছিল, ঠিক তদ্রুপ ফরাসি বিপ্লব হয়েছিল, কিন্তু ফরাসি বিপ্লবটাও ধ্বংস হয়েছিল। ইরানে বিপ্লব হয়েছিল, ইরানেও বিপ্লবটা ধ্বংস হয়েছে। এমনকি আপনার আরো কয়েকটি বিপ্লব হয়েছে, কিন্তু এই বিপ্লবটা বিভিন্ন দেশ ধরে রাখতে পারেনি। ঠিক তদ্রুপ বর্তমান বাংলাদেশের একই অবস্থা। আমরা জুলাই বিপ্লব আমরা করেছি ঠিকই, কিন্তু এই বিপ্লবটা মুষ্টিবদ্ধভাবে ঐক্যবদ্ধতার ভিত্তিতে, সততা, ন্যায়পরায়ণতা এবং ইনসাফের ভিত্তিতে আজ আমি আপনি ধরে পারিনি বলেই আজ বর্তমান রাষ্ট্র কাঠামো সঠিক বিচার হচ্ছে না। রাষ্ট্র কাঠামোতে যদি আজ আমি আপনি এই বিচার যে বলতেছি আমরা সবাই, এই বিচারটা যদি আসলে সততার ভিত্তিতে বিচার হতো, তাহলে 2009 থেকে 2025 সালে শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যা করার পরও এই হত্যাকারী কশিনকালে আমার দেশে এখন পর্যন্ত থাকতো না। আজ বিচার নেই বলেই আমার দেশ আজ ধ্বংসের পথে নিম্নজিৎ। যেভাবে রোম ধ্বংস হয়েছিল, রোম ছিল পৃথিবীর এক সময়ে সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। এই শক্তিশালী সাম্রাজ্য থাকার পরও তার দেশের বিভিন্ন সেনা সহ বিভিন্ন অর্থের ভিত্তিতে, এছাড়াও তারা বিভিন্ন প্রযুক্তির ভিত্তিতেও তখন সময় তারা এগিয়ে ছিল, কিন্তু তারাও তো টিকে থাকতে পারেনি। কিন্তু কেন টিকে থাকতে পারেনি? এই বিচার ব্যবস্থার কারণে। সবার সমান, সেটা যে কোনো রাষ্ট্রের ক্ষেত্রেই হোক। গরিব হলেই যে অশান্তি পাবে আর ধনী হলেই যে শান্তি পাবে, সেটা যদি একটা রাষ্ট্র চিন্তা করে, তাহলে কশিনকালেও একটা রাষ্ট্র টিকে থাকা সম্ভব নয়। তাহলে এর ফলাফলটা এটাই হবে যে রাষ্ট্র কখন ভাঙে? রাষ্ট্র ভাঙে তো তখনই যখন একটি রাষ্ট্রকে বিভিন্ন রাষ্ট্র যখন এই রাষ্ট্রকে বিভিন্ন কিছুতে সুযোগ ফায়দা হাসিল করার জন্য বিভিন্ন দেশকে সুযোগ করে দেয়। অথচ আজ আমার দেশের একটা জিনিস মনে করেন, আজ আমার দেশের যে কোনো একটা সম্পদ, এই সম্পদটা যদি আমি ইন্ডিয়ায় বলেন কিংবা আমেরিকায় বলেন বা পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই বলেন, এখন আমি যদি আমাদের দেশের প্রধান সম্পদটা ওদের সাথে চুক্তি করি, কিংবা সৌদির কথা বলে তাদের তেলের খনিজ সম্পদ যদি তারা আরো বিভিন্ন কিছু যদি চুক্তিবদ্ধ হয়, তাদের প্রধান সম্পদ অন্য কারো কাছে যদি তখন সময় চুক্তিবদ্ধ হয়, তখন সময় তার দেশে এক সময় হেলে পড়ে। তার দেশ হেলে পড়ে কি জন্য? এটার সবচেয়ে বড় থিওরিক্যাল নলেজ হচ্ছে আমেরিকা। আজ আমেরিকার থিওরিক্যাল নলেজটা আছে বলেই আজ ইসরায়েল জন্ম নিয়েছে। আজ ইসরায়েল দিয়ে আজ আমেরিকা বিভিন্ন দেশকে চুষে নিচ্ছে। এমনকি গত কয়েকদিন আগে আপনারা ভেনেজুয়েলার কথা শুনেছেন। কি আজ আমি আপনি কোথায়? আজ আমার আপনার দেশ কোথায়? সেটা চিন্তা করতেছি না ভাই। তাহলে রাষ্ট্র ভাঙার আগে অবশ্যই আমার আপনার গড়তে হবে। আর যদি আমি আপনি গড়তেই হয়, তাহলে অবশ্যই আমার আপনার ন্যায় বিচার প্রথমেই কায়েম করতে হবে। তাই শিক্ষা আমাদের একটাই, এর বাইরে কোনো কিছুই নেই। আইনের ব্যাপারে আমার আপনার কশ্চিনকালেও দুর্বল হওয়া যাবে না। তাই আমরা সর্বসময়ই আমাদের সাম্রাজ্য কখনো আমি আপনি দুর্বল ভাবব না। আমি আপনি কখনো কশ্চিনকালেও আমার আপনার রাষ্ট্র দুর্বল হতেও দেব না। তাই সর্বসময় সাম্রাজ্য দুর্বল যাতে না হয়, সেই বিষয়ে আমার আপনার রাষ্ট্র অবশ্যই আইনি ভিত্তিতে সেটা নিশ্চিত করতে হবে। সেটা 1789 সনের আপনার ব্রিটিশ রাজা রানীর একটা বিভিন্ন ইতিহাসের যে তাদের আইন একতান্ত্রিক ছিল,
ব্রিটিশের কথা বলতেছি আমি, যে তখন সময় তারা বলতো যে অভিজাতের জন্য এক আইন এবং সাধারণ মানুষের জন্য আরেক আইন। এই কারণেই, অর্থাৎ এই দুটি আইনের কারণে, একটা ছিল অভিজাতের জন্য একটি আইন, আরেকটি ছিল সাধারণ মানুষের জন্য, এই জন্য তারা ধ্বংস হয়েছে 1789 সালে। তাই সেটা কি জন্য ভেঙেছে? তাদের দেয়ালই তো তারা ভেঙেছে, এই দুইটা আইন তারা পাস করার কারণে। তাই আমাদের দেশে বিভিন্ন কিছু যে বর্তমানে পাস হচ্ছে, সেই বিষয়কে আদৌ পর্যন্ত আমি আপনি খোঁজ নিচ্ছি। যদি আজ আমি আপনি খোঁজ নিতাম, আজ আমার আপনার দেশের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদেরকে যদি মূল্যায়ন করা হতো, আমাদের দেশে যদি সংস্কার এবং বিচার যেভাবে বলা হচ্ছে সেভাবে যদি সেই বিষয়গুলা যদি আজ আমার দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন উপদেষ্টারা যদি তারা বাস্তবায়ন করত, তাহলে আজ আমার আপনার দেশের এই রকম হতো না। তাই আমি আপনি যখন বিচার বিভিন্ন শ্রেণীভিত্তিক হয়, তখন সময় একটি বিপ্লব অনিবার্য হয়ে যায়। বিচার অনিশ্চিত, তার মানে একটি দেশও অনিশ্চিত। আজ আপনারা বিচার ব্যবস্থায় তাকান, আজ আমেরিকা, জার্মানি, এছাড়াও সিঙ্গাপুর, তারা বিচারের ক্ষেত্রে এগিয়ে বলেই তাদের দেশকে কোনো কিছুই করতে পারছে না। রাশিয়াই বলেন কিংবা আপনার তুরস্কই বলেন, তাদের বিচার ব্যবস্থা কি, তাদের যে চিন্তা রয়েছে, কিন্তু আমাদের এই চিন্তাগুলো নেই। আমাদের চিন্তা শুধু এই বিভিন্ন আধিপত্যবাদ নিয়ে। এই আধিপত্যবাদ জিনিসটা আজও আমি আপনি আধিপত্যবাদ কিভাবে, আধিপত্যবাদকে আমার আপনার পায়ে পিষে ফেলতে হবে, সেই জিনিসটা আদৌ আমরা জানতে পারিনি। আধিপত্যবাদ, ভারতীয় আধিপত্যবাদী বলেন কিংবা পশ্চিমা আধিপত্যবাদী বলেন, যে কোনো আধিপত্যবাদকে আজ আমি আপনি সুযোগ দিয়ে এই আধিপত্যবাদী ব্যক্তিরা, আধিপত্যবাদী দেশীয় ব্যক্তিরা, তাদের দেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থারা আজ আমার আপনার দেশকে লুটে নিচ্ছে। কিন্তু আজ আমি আপনি আধিপত্যবাদের বিরোধিতা করতেছি না। তাই তো আজ আমার আপনার দেশের এই অবস্থা। তাহলে এই বিপ্লবটা অনিবার্য হওয়ার বিভিন্ন দেশের কারণ একটাই। তাহলে যেইভাবে জার্মানির অবস্থা এই ধরনের অধপতন হয়েছিল, তখনকার সময় হিটলার বলেছিল, তখনকার সময়ে সবাই জানেন যে হিটলার তখনকার বলেছিল যে রাষ্ট্র মানেই সে, অর্থাৎ হিটলার বলেছিল রাষ্ট্র মানেই আইন। হিটলার তখনকার বলেছিল যে রাষ্ট্র মানেই আমি। তার দেশে তখনকার হিটলার বলেছিল এটাই। এই তখনকার হিটলারের পরবর্তীতে যুদ্ধ হয়েছিল, আপনারা জানেন, যেই বিভিন্ন সেনা সামরিক বাহিনী বিভিন্ন দেশে যেভাবে বিশেষ করে ইসলামিক কয়েকটা দেশ সাপোর্ট দিয়েছিল, সেই হিটলার তার একটি কথার কারণে, একটি বাক্যর কারণে যদি হিটলার তার দেশে সে নস্যাৎ হয়েছে, একটি বাক্যর কারণে। কিন্তু আমরা যদি এই আধিপত্যবাদ শব্দটাই যদি শুধুমাত্র শিখি এবং সেটা যদি ধারণ করতে পারি যে আধিপত্যবাদকে আমরা কিভাবে ঘৃণা করতে হবে, সেটা যদি আমরা ঠিক মতন কাঠামোবদ্ধভাবে ধরতে পারি, তাহলে অবশ্যই হিটলার একটি বাক্য বলেছিল যে রাষ্ট্র মানেই আমি, সেটার কারণে হিটলার ধ্বংস হয়েছিল। কিন্তু আজ আমি আপনি এই আধিপত্যবাদ শব্দটা যদি শিখি, তাহলে অবশ্যই আমাদের দেশকে কখনো আজ ভারতীয় আধিপত্যবাদ বলেন, যে কোনো আধিপত্যবাদ মোকাবেলা আজ আমার আপনার অবশ্যই আমরা সৎ সাহস নিয়ে আমরা করতে পারবো। তাই যে কোনো বিচার ব্যবস্থা, মিডিয়ার ভিত্তিতেই বলেন, বিচার ব্যবস্থাই বলেন, বিভিন্ন অবকাঠামোর ভিত্তিতেই বলেন, এর ফলাফল যেভাবে জার্মানি ধ্বংস হয়েছে, এর শিক্ষাটাই তো হিটলার, এর শিক্ষাটাই তো বিশ্বযুদ্ধ, এই শিক্ষাটাই বিভিন্ন গণহত্যা, এই শিক্ষাটাই বিভিন্ন শক্তি থাকার পরও তারা এই বিভিন্ন কিছুতে নিপতিত হয়েছিল। পরবর্তীতে তারা নিজের ধ্বংসেই নিজেরা ডেকে এনেছে। তাই আজ আমি আপনি এই ধরনের ইতিহাস থেকে এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট থেকে আজ আমি আপনি যদি
শিক্ষা, আজ আমি আপনি যদি আমার দেশে সততা, ন্যায়পরায়ণতা এবং ইনসাফ যদি বাস্তবায়ন করতে না পারি, আমাদের দেশে বর্তমান ভবিষ্যতে এই ধরনের কালচারই বর্তমানে যাচ্ছে। আপনারা দেখেন না 12 তারিখ 24 ফেব্রুয়ারির 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর দেখেন না 111 হয়েছে, 911 হয়েছে, 1011 হওয়ার বাকি। আপনারা আবার বলেন 112 হবে। চিন্তা করবেন না, যদি এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা হয়, বর্তমান রাষ্ট্র ব্যবস্থা যদি এই ধরনের বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা সেটাই যদি থাকে, তাহলে সেটা যে কোনো রাজনৈতিক দল আসুক, সেটা বিএনপি আসুক কিংবা জামাত ক্ষমতায় আসুক, কিংবা যদি যে বা যারা বর্তমান বিভিন্ন সশস্ত্র বাহিনীর সহ বিভিন্ন জার্নালিস্টরা বলতেছেন 111 হওয়ার দিকে দেশ, সেদিকেও যদি যায় তারাও টিকে থাকবে না, যদি বিচার ব্যবস্থা সুষ্ঠুভাবে তারা না করে। আর তারা টিকেই বা থাকবে কিভাবে? কারণ তারা তো অনৈতিকভাবে তারা চাচ্ছে বাংলাদেশকে কিভাবে দাঙ্গা হাঙ্গামার দিকে, ভারতীয় আধিপত্যবাদ কিভাবে বাংলাদেশে বিস্তার লাভ করতেছে, কিভাবে পশ্চিমা আধিপত্যবাদ বিস্তার লাভ করতেছে, ট্রান্সজেন্ডার, আপনার LGBTQ সমকামিকার মাধ্যমে বিভিন্ন দেশকে প্রমোট করা হচ্ছে, ভারতীয়দেরকে অলরেডি প্রমোট করা হচ্ছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা সহ, ভারতীয় বিভিন্ন গণমাধ্যম সহ আরো বিভিন্ন, এমনকি বিচার ব্যবস্থায় এই ধরনের কিছু সংবিধানে ভারতীয়, আমাদের দেশের সৎ কথা বলতে গেলেই হয়, আমাদের দেশের সংবিধানটাই হচ্ছে ভারতীয় সংবিধান। আপনারা দেখেন না ভারতের সংবিধান আর বাংলাদেশের সংবিধান এর মধ্যে কতটুকু পার্থক্য। তাহলে আজ যদি আমি আপনি গোলামের জিনজির থেকে আজ আমি আপনি বের হতে না পারলাম, তাহলে আজ আমি আপনি কি শিখলাম? আজ আইন উপদেষ্টা আইন নিয়ে পড়ালেখা করেও আজ আইনের চেয়ারে বসে বেআইনি কথা বলতেছে। এছাড়াও আজ প্রধান উপদেষ্টার পর সর্বোচ্চ কার স্থান? প্রধান উপদেষ্টার পরই দ্বিতীয় যার স্থান হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। সেই স্বরাষ্ট্র উপদেষ্টাই হচ্ছে পিলখানা হত্যাকাণ্ডের আসামি। এই স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছে অবৈধ। পিলখানা হত্যাকাণ্ডের আসামি যখন সময় সে প্রমাণিত হয়েছে, তখন সময় সে কি আর বৈধ থাকে? তারপর তৃতীয় যে ব্যক্তি, স্বরাষ্ট্র উপদেষ্টার পর পররাষ্ট্র উপদেষ্টা, এরপর আইন উপদেষ্টা চতুর্থ। তাহলে আমার দেশের এই ধরনের ব্যক্তিবর্গরা যদি এই রকম হয়, তাহলে ভাই আজ আমি আপনি তাদের কাছ থেকে কি পাবো? আমার আপনার পেতে হলে অবশ্যই আধিপত্যবাদকে আমাদের চিনতে হবে। হিটলারের বাক্য চিনা লাগবে না, শুধুমাত্র আধিপত্যবাদটা যদি আমি আপনি যদি ধারণ করতে পারি যে আধিপত্যবাদ আমাদের পায়ে পিষে ফেলতে হবে, তাহলে অবশ্যই আজ আমার আপনার দেশে সততা, ন্যায়পরায়ণতা এবং ইনসাফ কায়েম করা সম্ভব, যদি আমি আপনি সর্বপ্রথম এই বিচার ব্যবস্থাকে যদি আমি আপনি শক্তিশালী করতে পারি। তাই ইতিহাস আমাদের এটাই শিখায় যে বিচারহীনতা রাষ্ট্রেই, অর্থাৎ বিচারহীনতা রাষ্ট্রই সবচেয়ে বড় অধঃপতনের মূল কারণ। তাহলে বিচারহীনতা রাষ্ট্রের বড় শক্ত করতে হলে সবচেয়ে বেশি বিচার ব্যবস্থায় প্রথমে দেখতে হবে। অপরাধীকে আমাদের লোক বানালে রাষ্ট্র দুর্বল হয়। যখন অপরাধীকে আমাদের দেশে বিভিন্ন সুযোগ, এমনকি বর্তমান আপনি বলতে বাধা কি, ভারতীয় বিভিন্ন গোয়েন্দা সংস্থা, রয়ের এজেন্টরা বাংলাদেশে যে রয়েছে, তারা আজ আমাদের দেশে রয়েছে বলে আমাদের দেশে এই আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনীরা দুর্বল। বেশি দূরে যাব কেন? তাই আমি বলবো আজ আমার আপনার দেশের এই অপরাধীকে যদি আমি আপনি ঠাঁই দেই, তাহলে ভাই আমার আপনার দেশেই দুর্বল করবে। দিন শেষে আমার আপনাকে প্রথমে এই ধরনের ইস্যুতে আমার আপনারই প্রথমে ফেস করতে হবে। বিকজ আজ আমি আপনি বাংলাদেশের সাধারণ নাগরিক, তারা হয়তোবা রাষ্ট্রীয় বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছে, এমনকি বহু আধিপত্যবাদ বহু দেশ থেকে বিভিন্ন কিছু আসছে, তারা ফায়দা লুটতেছে, বিভিন্ন দেশে তাদের নাগরিকত্ব রয়েছে, কিন্তু দিন শেষে ভাই আজ আমি আপনি সাধারণ নাগরিক, আজ আমার আপনার উপরেই প্রথমেই এটা বাস্তবায়িত হবে। তাহলে ভয় দেখিয়ে কখনো একটি দেশকে, কখনো ভয় দেখিয়ে শাসন
সাময়িক হয় না। তাই আমাদের বিচার হচ্ছে রাষ্ট্রের মেরুদণ্ড। আমাদের বিচার ব্যবস্থা শক্ত করা, তার পাশাপাশি আমাদের আইনও এমনভাবে আইন শুধু মুখে বললে হবে না, সেটা আইন বাস্তবায়ন বলেন বা আইন প্রয়োগ করতে হবে সঠিক, সৎ, ন্যায়পরায়ণতার ভিত্তিতে। সেই আইনকে যদি আমরা প্রয়োগ করতে পারি আমাদের রাষ্ট্রে, এবং আমাদের বিচার ব্যবস্থা যদি আমরা সঠিকভাবে আমাদের রাষ্ট্রকে আমরা যদি ইউনিটি, ঐক্যবদ্ধ হয়ে আমরা যদি চাই যে আমাদের দেশ প্রথমেই আমি আপনি বসবাস করতে হয়, তাহলে প্রথমেই আমাদের দেশের রাষ্ট্রীয় সকল অবকাঠামো শক্ত করতে হবে, রাষ্ট্রীয় বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা শক্ত করতে হবে। তাহলে অবশ্যই আজ আমার আপনার দেশে শান্তি, ন্যায়পরায়ণ এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করা সম্ভব। তাই আমি পরিশেষে একথাই আপনাদেরকে বলবো, আজ যারা ক্ষমতায় আছে কাল তারা নাও থাকতে পারে, থাকবেও তো না, কিন্তু বিচারহীনতার ইতিহাস কি বলে? এই বিচারহীনতার ইতিহাস কারো জন্য ক্ষমা করে না। বিকজ ইতিহাস কখনো কোশ্চিনকালেও, আপনাদেরকে কয়েকটি এক্সাম্পলে দিয়েছি, রোম সভ্যতা সম্পর্কে, হিটলার সম্পর্কে, ব্রিটিশ সম্পর্কে এক্সাম্পল দিয়েছি। তাদের এই কাঠামোগত ছিল, তাই তো তারা ধ্বংস হয়েছে। তাই আমি আপনি অবশ্যই বিচারহীনতার অতীতের ইতিহাস থেকে যদি আজ আমি আপনি শিক্ষা না নেই, আমার দেশে যদি সঠিকভাবে আমার দেশের কাঠামো যদি সকল কিছুই বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা যদি আমরা আমার দেশে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই হত্যার বিচার, হত্যা হবে, গুম খুন হত্যা রাহাজানি কোশ্চিনকালেও তারা সুযোগ পাবে না। হত্যাকারীও হত্যা করার পর যদি এই হত্যাটা এই বিচার ব্যবস্থার মাধ্যমে বাস্তবায়ন হয়, তাহলে অবশ্যই একটা হত্যা বিচার যদি হয় সঠিকভাবে, তাহলে অবশ্যই হত্যাকারী ভয় পাবে। তাহলে সর্বশেষে আপনাদের একথাই বলবো, হত্যার বিচার না হলে এই দেশে হত্যা বন্ধ হবে না, সেটা যে কোনো দেশেই হোক। তাই আপনাদেরকে আবারও বলবো, রাষ্ট্রে এটার কারণেই ভাঙে, রাষ্ট্র ভাঙে বাইর থেকে নয়, রাষ্ট্র ভাঙে ভিতরের বিচারহীনতার থেকে। তাই আমি আপনার বর্তমান উপদেষ্টা মণ্ডলী এবং বর্তমান সশস্ত্র বাহিনী, আইন শৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রের বিভিন্ন অঙ্গমহলের সর্ব উচ্চপদস্থ কর্মকর্তা ভাই বোনদেরকে আমি ক্ষুধার্ত আহ্বান জানাবো এবং বাংলাদেশের সকল নাগরিককে আহ্বান জানাবো, আজ আমি আপনি এই সততা, ন্যায়পরায়ণতা এবং ইনসাফের ভিত্তিতে আজ ঐক্যবদ্ধভাবে আমাদের দেশকে সাজাই, তাহলে অবশ্যই আজ আপনাদেরকেই জাতি স্যালুট জানাবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই আমার কথা শেষ করছি। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। মহান রব্বুল আলামিনই আমাদের জন্য যথেষ্ট। আর মহান রব্বুল আলামিন জালিমদের জুলুম থেকে আমাদেরকে এবং আমাদের দেশকে বাঁচাক, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।